আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল কেমন আর হিকমানের মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই যে সেই দিন এই মাঠ, এই কবিতাটি কবি জীবনানন্দ দাশের লেখা। তো আজকে আমরা অবশ্যই এই কবিতাটি আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো কবি পরিচিতি: জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল শহরে কী করেন, জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে সত্যানন্দ দাশ, মাতা হচ্ছে কুসুম কুমারী দাস। তো কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি, তিনি একজন কবি ছিলেন। জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুল ও ব্রজমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করে তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে তিনি পরিচিত ছিলেন। বাংলার প্রকৃতির বৈচিত্র্যে কবি নিমগ্নচিত্ত। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। তাহলে কবি জীবনানন্দ দাশের দৃষ্টিতে বাংলাদেশ কি? বাংলাদেশ হচ্ছে এক অনন্য রূপসী। এটা আপনারা অবশ্যই দাগ দিয়ে রাখেন, মোস্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। এরপর হচ্ছে এদেশে গাছপালা, লতাশুল্ভ, তারপর হচ্ছে ফুল পাখি, তার আজন্ম প্রিয়। এরপর হচ্ছে তার রচিত গ্রন্থ, ঝরা পালক, তারপর হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 60টি তারার তিমির, কবিতার কথা। এরপর হচ্ছে রূপসী বাংলা, এই যে রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, তারপর হচ্ছে মাল্যবান, সুতীর্থ ইত্যাদি হচ্ছে তার কি, এগুলো হচ্ছে তার রচিত গ্রন্থ। এরপর হচ্ছে 1954 সালের 14ই অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আসতে পারে তিনি কত সালে আহত হন? 14ই অক্টোবর এবং 22শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের মূল কবিতাটি হচ্ছে: সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি ভিজবে না আর শিশির জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, বীজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। আচ্ছা, তো এই গল্পে আমরা প্রত্যেকটা লাইনে আমরা ব্যাখ্যা দেখে দেখেন। সেই দিন এই মাঠ থেকে কবে আর ঝরে, অর্থাৎ যে এই পর্যন্ত ব্যাখ্যা, এই যে এতটুকের মূল কথা দেখেন। এর কি বলতেছে যে জীবনানন্দ দাশ প্রকৃতির কবি, তাহলে এটা একদম দাগায় রাখেন। জীবনানন্দ দাশ প্রকৃতির কবি, প্রকৃতির রহস্যময় সুন্দর তার কবিতার মৌলিক প্রেরণা। মানে তিনি প্রকৃতি নিয়ে তিনি কবিতা লিখতেন। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রসগন্ধ কখনই হারিয়ে ফেলবে না। মানে যা কিছুই ঘটুক, পৃথিবীতে যতই অবস্থানের পরিবর্তন ঘটুক, কিন্তু পৃথিবী তার রূপ রসগন্ধ কখনো সে হারিয়ে ফেলবে না। তিনি যখন থাকবেন না, তখন প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। অর্থাৎ কবি একদিন মারা যাবে, কিন্তু তারপরেও এই পৃথিবী মানুষের স্বপ্ন, স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। এইটা বলতেছে আলোচ্য অংশে কবি প্রকৃতির এই মাহাত্ম্যকে গভীর তৃপ্তি ও মমতার সঙ্গে উপস্থাপন করেছেন যে আমি চলে যাব বলে চালতা ফুল কি ভিজবে না আর শিশির জলে। দেখেন এরপর আমি চলে যাব বলে এখান থেকে লক্ষ্মীটির তরে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। প্রত্যেক মানুষকে একসময় চলে যেতে হয়, কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্য সৃষ্টি হয় যুগ যুগান্তে তার কোনো শেষ নেই। আর সেই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ প্রভাবিত হতে থাকবে অনন্তকাল ব্যাপী। কবির এই বোধের মধ্যে প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়ে আছে।
যেখানে লক্ষ্মী পেঁচাটির এই যে যেখানে যেখানে লক্ষ্মী পেঁচাটির মমত্বের অনুভাবনাও ধরা দিয়েছে অসাধারণ এক তাৎপর্যে। হ্যাঁ, এরপরে দেখেন এশিরিয়া ধুলো আজ, এখান থেকে শেষ পর্যন্ত মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতায় বিলীন হয়ে গেছে, যেমন এশিরীয় ও বেবিলন সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। তার মানে মানুষের অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে, কিন্তু পৃথিবী তার আপন গতিতে সে চলছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই দেখেন, কিন্তু পৃথিবী তার আপন রূপ রস গন্ধ নিয়ে চিরকাল সে প্রাণময় হয়ে থাকে। হ্যাঁ, প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদুমন্দ কোলাহলের আনন্দ, তার অন্তর্গত অফুরন্ত সৌন্দর্য কখনোই শেষ হয় না। কবিতাটিতে জীবনানন্দ দাশ প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছেন। এবার দেখেন মূল পাঠ পরিচিতিটা। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। মানে প্রকৃতি একদিকে যেমন আপনার ক্ষয় হতে থাকে, অন্যদিকে তার বিনির্মাণ হয়। হ্যাঁ, মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। মানুষ মারা যায়, কিন্তু প্রকৃতি তার আপন গতিতে এসে চলতে থাকে। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পরে শীতের শিশির, লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা, খেয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেখা। একজন মানুষ যদি মারা যায়, তাহলে প্রকৃতিতে যে তার সৌন্দর্য হারিয়ে ফেলবে এমন না, প্রকৃতির সৌন্দর্য থাকবে, প্রকৃতি আপন গতিতে চলতে থাকবে। মানুষের মৃত্যু হয়, প্রকৃতির মৃত্যু হয় না। ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের এই সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। অর্থাৎ পৃথিবীর এই বহমানতা মানুষ মারা গেলে সেটা কি হয় না, বন্ধ থাকে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতের সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। এটাই হচ্ছে আমাদের মূল ভাব, যে মানুষ মারা যাবে, হ্যাঁ, মানুষের মৃত্যু হয়, কিন্তু প্রকৃতির মধ্যে থাকে, হ্যাঁ, তার চঞ্চলতা, হ্যাঁ, তার বহমানতা, প্রকৃতির এই বহমানতা মানুষের সাধারণ মৃত্যু কী করতে পারে না, থামাতে পারে না। অর্থাৎ কবি একদিন মারা যাবেন, কিন্তু প্রকৃতি তার রূপ রস গন্ধ তার সৌন্দর্য নিয়েই সে কী হতে থাকবে, সে চলতে থাকবে। এইগুলো কবির মৃত্যুর কারণে বা মানুষের সাধারণ মৃত্যুর কারণে এইগুলো বন্ধ হবে না, এগুলো রহিত হবে না। হ্যাঁ, এটাই হচ্ছে গল্পের মূল ভাব। তো সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আল হিকমা অনলাইন মাদ্রাসা। হ্যাঁ, এখানে আপনারা সকল ক্লাসের সকল সাবজেক্টের ভিডিও আপনারা ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।